আপনারা কি জানেন 1757 সালে পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার পতনের পর ব্রিটিশদের বুকে কাঁপন ধরিয়ে দেওয়া প্রথম ব্যক্তিটি কে ছিলেন? যখন পূর্ব বাংলা পরাজয়ের গ্লানিতে ডুবে যাচ্ছিল, তখন পূর্ব বাংলার এক প্রান্তে ফেনী নদীর তীরে একজন বীর তখনও মাতানো আননি। ইতিহাস যাকে ভাটির বাঘ হিসেবে চেনে। নবাব সিরাজউদ্দৌলার পর ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে লড়াই করে নিহত হওয়া তিনি প্রথম ব্যক্তি। একজন সাধারণ কৃষক পরিবার থেকে উঠে এসে কিভাবে তিনি ত্রিপুরার সিংহাসন দখল করেছিলেন। আজকের ভিডিওতে আলোচনা করব সেই অকুতোভয় বীর শমশের গাজীর বিস্ময়কর উত্থান এবং রক্তঝরা পতনের গল্প নিয়ে। চলুন শুরু করা যাক। ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর গ্রামে এখনো একটি দিঘি আছে কৈয়ারা নামে, যেটি শমশের গাজীর মা কৈয়ারা বিবির নামে নামকরণ করা হয়। সময়টা ছিল আনুমানিক 1712 সাল। ছাগলনাইয়ার এক দরিদ্র পরিবারে জন্ম নেন শমশের গাজী। খুব অল্প বয়সে তার পিতা মারা যান। একদিন কোনো এক অজানা কারণে ফেনী নদীর তীরে বসে শমশের কাঁদছিলেন। সেই পথ দিয়ে যাচ্ছিলেন শুভপুরের তালুকদার জগন্নাথ সেন। শমশের গাজীকে দেখে জগন্নাথ সেনের খুব মায়া হয়। জগন্নাথ সেনের কোনো সন্তান ছিল না, তাই তিনি শমশের গাজীকে নিজের সাথে নিয়ে গেলেন নিজ বাড়িতে। সন্তান স্নেহে তাকে বড় করে তুললেন। শুভপুরে বসে শমশের গাজী লাঠি খেলা, কুস্তি ও রণকৌশল শেখে, যে শিক্ষা তাকে পরবর্তীতে অসাধারণ যোদ্ধা ও শাসকে পরিণত করে। জগন্নাথ সেনের মৃত্যুর পর শুভপুর পরগনার খাজনা আদায়ের দায়িত্ব নেন শমশের গাজী। সময়টা ছিল খুবই ভয়ঙ্কর। মগ ও পর্তুগিজ জলদস্যুরা উপকূলীয় এলাকায় তাণ্ডব চালাত। গ্রামের পর গ্রাম তারা লুট করত। সাধারণ কৃষকদের কোনো উপায় ছিল না, তারা একেবারে অসহায় হয়ে পড়ছিল। শমশের গাজী এই বিষয়টি জানতে পেরে মগ ও পর্তুগিজ জলদস্যুদের প্রতিহত করার জন্য একটি লাঠিয়াল বাহিনী গড়ে তোলেন। এই লাঠিয়াল বাহিনীর সেনাপতি বানানো হয় তার জ্ঞাতি ভাই ছাদু পালোয়ানকে। ছাদু পালোয়ানের নেতৃত্বে মগ ও পর্তুগিজ জলদস্যুদের প্রতিহত করা হয়। উপকূলীয় অঞ্চল থেকে তাদেরকে বিতাড়িত করা হয়। এভাবে সাধারণ মানুষের কাছে শমশের গাজী একসময় মহানায়কে পরিণত হয়। 1739 সাল। শমশের গাজী তার এলাকায় শাসন চালাচ্ছিলেন। ত্রিপুরার মহারাজা তাকে দমন করার জন্য এক বিশাল বাহিনী পাঠান। শমশেরের গেরিলা বাহিনী পাহাড়ি অঞ্চলে মহারাজার বাহিনীর উপর এমন আক্রমণ চালায় যে মহারাজার বাহিনী পুরো দিশেহারা হয়ে পড়ে। সেনাপতি ছাদু পালোয়ানের নেতৃত্বে ত্রিপুরার মহারাজার সেনাপতিকে বন্দী করা হয়। মহারাজা কোনো উপায় না পেয়ে শমশের গাজীকে দক্ষিণাংশের বৈধ জমিদার হিসেবে স্বীকৃতি দেয়। 1745 থেকে 46 সাল। ত্রিপুরা এবং এর আশেপাশের অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দেয়। মানুষ না খেয়ে মারা ছিল, কিন্তু ত্রিপুরায় মহারাজা তখনও খাজনা চাইছিল। শমশের গাজী তার প্রজাদের 1 বছরের খাজনা মওকুফ করে দেয় এবং ত্রিপুরার রাজাকে জানিয়ে দেয় এই বছর রাজকোষে কোনো খাজনা দেওয়া হবে না। সেই সময় সমাজতান্ত্রিক ব্যবস্থা এটি ছিল রাজার সাথে বিদ্রোহ করার মতো। রাজা ক্ষেপে গিয়ে 7,000 সৈন্য পাঠায়। গেরিলা বাহিনীর কাছে আবারও রাজার বাহিনী পরাজিত হন। রাজা উপায় না পেয়ে জঙ্গলে পালিয়ে যান। 1748 সালে শমশের গাজী ত্রিপুরার রাজধানী উদয়পুর আক্রমণ করলেন। রাজবাহিনীকে পরাজিত করে তিনি সিংহাসন দখল করলেন। কৃষ্ণমাণিক্যকে নামে মাত্র সিংহাসনে বসিয়ে প্রকৃত ক্ষমতা নিজের হাতে রাখলেন। এদিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় তাদের প্রভাব বিস্তার করেছিল। শমশের গাজীর স্বাধীন শাসন আর ব্রিটিশ বিরোধী অবস্থান তাদের চোখে কাটার মতো বাজছিল। তিনি ব্রিটিশদের নিয়ম কানুন মানতেন না, ব্রিটিশদের কোনো রকম খাজনা দিতেন না। ঢাকার নায়েব নাজিমরাও ত্রিপুরার রাজস্বের সাথে যুক্ত ছিলেন। ব্রিটিশদের উস্কানিতে ঢাকার নবাবের বাহিনী শমশেরের বিরুদ্ধে সেনা অভিযান চালায়, কিন্তু ভাটি অঞ্চলের নদীনালা আর দুর্গম পাহাড়ি এলাকায় শমশেরের বাহিনীর সাথে নবাবের বাহিনী পেরে উঠল না। 1757 সালে পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার পতনের পর মীর জাফর ক্ষমতায় বসলে ব্রিটিশরা মীর জাফরকে শমশের গাজীকে দমনের জন্য চাপ দিতে থাকে। কারণ শমশের গাজী তখনও ব্রিটিশদের শাসন মানছিলেন না, তিনি স্বাধীনভাবে নিজের শাসন কার্য চালিয়ে যাচ্ছিলেন। 1758 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ত্রিপুরার যুবরাজ কৃষ্ণমাণিক্যের যৌথ বাহিনী শমশের গাজীর চম্পকনগর বাঁশের কেল্লায় আক্রমণ চালায়। একদিকে শমশের গাজীর তীর তলোয়ার আর ধনুকের বাহিনী, অন্যদিকে ব্রিটিশদের আধুনিক কামান। চম্পকনগর বাঁশের কেল্লাকে ধুলোয় মিশিয়ে দেওয়া হলো। শমশের গাজী ধরা দিলেন না, জঙ্গলে আত্মগোপন করে গেরিলা যুদ্ধ চালিয়ে গেলেন। লোককথা অনুসারে শমশের গাজীকে সরাসরি ধরতে পারা যায়নি, তাকে ধরার জন্য এক ফাঁদ পাতা হয়েছিল। 1759 সালের এক গভীর রাতে তার প্রিয় বাঁশের সুর বাজানো হয়। তিনি আপনকেও মনে করে আত্মগোপন থেকে বেরিয়ে আসেন। তাকে বন্দী করে মুর্শিদাবাদে পাঠানো হয়। সেখানে ষড়যন্ত্রের জালে তাকে হত্যা করা হয়। নবাব সিরাজউদ্দৌলার পর ব্রিটিশদের বিরুদ্ধে লড়ে নিহত হওয়া প্রথম ব্যক্তি ভাটির বাঘ খ্যাত এই শমশের গাজী।
ফেনীর ছাগলনাইয়ার চম্পকনগরে শমশেরগাজীর দিঘি ও সুড়ঙ্গ পড়ে আছে। তার প্রাসাদের ধ্বংসাবশেষ ভারতের ত্রিপুরায় পড়ে আছে। দেশ ভাগ তাকে দুই ভাগে ভাগ করে দিয়েছে।